ছত্রছায়ায় কাউন্সিলরশিপ আর ভোট বাণিজ্যে ক্রিকেটের পাইপলাইন ধ্বংস করেছেন ইসমাইল হায়দার মল্লিক। মালিকানা আছে ঢাকার ২২ ক্লাবের, কঠোর হওয়ার হুঁশিয়ারি বিসিবির। নারী টি-20 বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ আইসিসির। উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ। টাইগ্রাসদের প্রথম ৩ ম্যাচ শারজায়, শেষ ম্যাচ দুবাইয়ে। ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু বাংলাদেশের। সভাপতি নাজমুল হাসান পাপনের ছত্রছায়ায় কাউন্সিলরশিপ আর ভোট বাণিজ্যে দেশের ক্রিকেটের পাইপলাইন ধ্বংস করে দিয়েছেন পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঘরোয়া লিগের কমপক্ষে ২২টি ক্লাবের মালিকানা তার। ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ন্ত্রণে রাখতে মল্লিকের ইন্ধনে বাড়ানো হয় তৃতীয় বিভাগ বাছাইয়ের রেজিস্ট্রেশন ফি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। বিসিবিও বলছে সমস্যা সমাধানে এবার নেওয়া হবে কঠোর উদ্যোগ। বাকিটা মাহবুব রিমনের রিপোর্টে। দিন আগেও দেশের ক্রিকেটে তিনি ছিলেন এক্স ফ্যাক্টর। বিসিবিতে ইসমাইল হায়দার মল্লিকের কথাই শেষ কথা। গেল এক যুগে মল্লিক রাজের ফিরিস্তি বলে শেষ করা যাবে না। একটা দুটো নয়, একজনের হাতেই ঢাকার ২২টি ক্লাবের প্রত্যক্ষ মালিকানা। পরোক্ষভাবে সংখ্যাটা আরো বেশি। এই এক ব্যক্তি ধ্বংস করে দিয়েছেন ক্লাব ক্রিকেটের পাইপলাইন। মূলত ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই ক্লাব বাণিজ্য গড়ে তোলেন পাপনের আশীর্বাদ পুষ্ট বেক্সিমকো ফার্মার কর্তা ইসমাইল হায়দার মল্লিক। তাকে টাকা না দিয়ে ক্লাব নিবন্ধন করতে পারত না কেউই। এ যেন অলিখিত নিয়ম। তৃতীয় বিভাগ থেকে প্রিমিয়ার, প্রতিটি ক্লাবে এক ভোট, এমন ঘোষণার পর থেকে মল্লিক হয়ে ওঠেন আরো বেপরোয়া। নিজের পছন্দসই ছাড়া যাতে তৃতীয় বিভাগের বাছাই কেউ খেলতে না পারে সেজন্য পার্টিসিপেশন মানি করেন ৫ লাখ টাকা। সঙ্গে জুড়ে দেন অনেক বাধ্যবাধকতা। ভালো বলতে পারবে ক্রিকেট বোর্ডের পরিচালকরাই যে কেন তারা ক্রিকেটের এই তৃণমূলের পর্যায়ের এই জায়গা। হঠাৎ করে বিসিবির সর্বেসর্বা হয়ে ওঠেন ইসমাইল হায়দার মল্লিক, যার বিরুদ্ধে আছে নির্বাচন ম্যানিপুলেট করার অভিযোগ। লিগের ৪ বিভাগের ৭৬ ক্লাবের ৫০টির কাউন্সিলরশিপই ছিল তার হাতে। নিয়ম নীতির তোয়াক্কা না করে আম্পায়ারদের ন্যাক্কারজনকভাবে ব্যবহার করে দিনের পর দিন নিজ দলকে জিতিয়েছেন, অন্যদের করেছেন। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারের পর পাকিস্তানের খেলোয়াড়দের ওপর চটেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। ২ দলের ১৪ টেস্টে এটি পাকিস্তানের প্রথম হার। নিজেদের ইতিহাসে ঘরের মাঠে ১০ উইকেটে পরাজয়ও এই প্রথম। পাকিস্তান দলের মধ্যে ঐক্য নেই এমন অভিযোগ উঠেছে। প্রথম ইনিংসে মোহাম্মদ রিজওয়ান যখন ১৭১ রানে অপরাজিত, তখন ডিক্লেয়ার করেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ডাবল 100-এর সুযোগ না দেওয়ায় ক্ষিপ্ত হন রিজওয়ান। ড্রেসিং রুমে বিবাদের একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। পঞ্চম দিনে পরিকল্পনার সময় শান মাসুদের হাত ছিল শাহিন শাহ আফ্রিদির কাঁধে, কিন্তু একটু পরই মাসুদের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে দেন এই পেসার। দলের রসায়ন যে তলানিতে ঠেকেছে তা এই ভিডিওতেই স্পষ্ট। অনেক পাকিস্তানি ভক্ত বলছে দেশটির টেস্ট ক্রিকেটে আর খেলাই উচিত না। অনেকে আবার বাংলাদেশের কাছে খেলা শিখতে বলছে। সাধারণ ভক্তদের মতোই সমালোচনায় যোগ দিয়েছে দেশটির সাবেক ক্রিকেটার আর বিশ্লেষকরা। বাংলাদেশের জন্য এই জয়টি যেমন ঐতিহাসিক, তেমনি পাকিস্তানের জন্য একে ঐতিহাসিক পরাজয় বলছেন আহমেদ শেজাদ। जो के चेंजिंग्स करने वाली थी आप वो करने से घबरा गए। পাকিস্তান দলের ঐতিহাসিক পতন শুরু হয়ে গেছে। জাতির কাছে বারবার মিথ্যা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের কাছে অপমানজনক পরাজয়ের পর বাজে সেই ব্যাপারটি আবার শুরু হয়েছে। এখন কার কাছে উত্তর চাইবে এই জাতি? এই পরিস্থিতির জন্য দায় কার? পাকিস্তান দলকে এতটা নিচে নামতে আগে দেখিনি। এই পরাজয় থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বোর্ড প্রধান রমিজ রাজা তীর ছুঁড়েছেন অধিনায়ক শান মাসুদের দিকে। প্রথম ইনিংসে কেন ৪৪৮ রান করেই ইনিংস ঘোষণা করা হলো, এই প্রশ্ন ধেয়ে আসছে বারবার। শান মাসুদ এখন পরাজয়ের ধারাতেই আছে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারতে হচ্ছে। সে অভিজ্ঞ অধিনায়ক, পিএসএল ও কাউন্টিং ম্যাচে নেতৃত্ব দিয়েছে। তারপরও তার এমন সিদ্ধান্ত সত্যি আমাকে অবাক করেছে। সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি, কামরান আকমল আর শোয়েব আক্তাররাও নিজেদের ক্রিকেটারদের আর বোর্ড কর্তাদের সমালোচনা করছেন। টেস্টে সাকিব আল হাসান থাকবেন কিনা তা নিয়ে আজই হতে পারে সিদ্ধান্ত। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যাচ্ছি তার কাছে।
বাংলাদেশ বরাবরই আইসিসির কাছে পছন্দের শীর্ষে, শুধু ক্রিকেট প্রেমী জাতি হিসেবেই নয়, আন্তরিকতা কিংবা নিরাপত্তাতেও ঢাকা অনেককেই ছাড়িয়ে। কিন্তু বর্তমান পরিস্থিতি আর 4 দেশের ট্রাভেল ব্যানের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়ে নিতেই হলো নারীদের টি-20 বিশ্বকাপ। তবে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সুযোগ হারালেও সত্য থাকছে বিসিবির হাতেই। সংক্ষিপ্ত সংস্করণে নারীদের নবম আসরের পরিবর্তিত ভেন্যু আর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে পরিবর্তন আসেনি পূর্ব নির্ধারিত সূচিতে, অর্থাৎ 3 অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে 20 অক্টোবরই। উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। প্রতিপক্ষ স্কটল্যান্ড। শুধু এই ম্যাচই নয়, টাইগ্রেসদের গ্রুপ পর্বের প্রথম 3 ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাতেই। 5 অক্টোবর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর 10 অক্টোবর জ্যোতি দলের প্রতিপক্ষ ক্যারিবিয়ান নারীরা। একদিন বাদে 12 অক্টোবর টাইগ্রেসদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, যে ম্যাচের ভেন্যু অবশ্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। 10 দলের টুর্নামেন্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান টেস্টের 5ম দিনের ঘটনা। 4 উইকেট হারিয়ে তখন ম্যাচের হাল ধরেছেন 2 পাক ব্যাটার আব্দুল্লাহ শফিক আর মোহাম্মদ রিজওয়ানের জুটি। মাটি কামড়ে 2 ব্যাটারের ব্যাটিংটা বাড়িয়েছিল টাইগারদের চিন্তা। তবে 33তম ওভারে বল হাতে নিয়ে সাকিব দেখিয়েছেন চতুরতা। ওভারের দ্বিতীয় বলে আচমকায় অপ্রস্তুত রিজওয়ানের দিকে ছুঁড়ে মারেন বল। যদিও বলের গন্তব্য ছিল লিটনের হাতে, কিন্তু তাতে কি, ঠিক ওই মুহূর্তেই যে পাক ব্যাটাররা নিজেদের মোমেন্টাম হারিয়েছে। একই ওভারে সাকিব পকেটে পুরেছেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো আব্দুল্লাহ শফিককে। পরের ওভারে মিরাজের শিকার আগা সালমানের উইকেট। যেন এক ওভারেই পাল্টে গেছে ম্যাচের চিত্র। ম্যাচ পাল্টে ফেলা সেই মুহূর্তের জন্য অবশ্য খেসারত দিয়েছেন বাংলার নবাব। আচরণ বিধি ভঙ্গ করায় শাস্তি তালিকায় উঠে এসেছে সাকিবের নাম। আইসিসির আচরণ বিধি ধারা 1 ভাঙ্গায় ম্যাচ ফির 10% জরিমানা দিতে হবে সাকিবকে। শুধু তাই নয়, 1 ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার। টেস্ট ম্যাচেই টেলরের ক্যারিয়ারের শেষ সাদা পোশাকে ম্যাচ। 2007 সালে শুরু করা সাদা পোশাকের ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে 2022-এ। এরপর 6 ম্যাচের জন্য হয়তো টেলরকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে, তবে সেগুলো সবই ওয়ানডে ম্যাচ। ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে। ক্রাইস্টচার্চে হেগলি ওভালে টসে হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। টপ অর্ডারের দারুণ ব্যাটিং গিয়ে প্রথম দিন মাঠে নামার প্রয়োজন পড়েনি টেলরের। দ্বিতীয় দিন সকালে শতক হাঁকানো ডেভন কনওয়ে রান আউটের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। তারপরই মাঠে নামে টেলর। টেলর মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা 2 পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টেলরকে সম্মান জানান। সকালে এই ঘটনার পরপরই বিশ্ব মিডিয়ায় প্রশংসা কুড়ান টাইগাররা। সে দলে যোগ দিয়েছেন খোদ টেলরও। দিন শেষে তিনি বলেন, আজ ক্রিজে যাওয়ার সময় বাংলাদেশের ক্রিকেটাররা হৃদয় থেকে যে সম্মান দেখালেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি আমি কখনোই ভুলব না। এদিকে বাংলাদেশের 100তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়ে এমনিতেই ইতিহাসের অঙ্ক ভরে গেছেন নাঈম শেখ। তবে সেই উপলক্ষটা একদমই রাঙাতে পারেননি টাইগার ওপেনার। উল্টো নিজের অভিষেকে মেরেছেন ডাক। আর যার সুবাদে সাইফ হাসান এবং মাহমুদুল হাসান জয়ের পর বাংলাদেশের মাত্র 3য় ওপেনার এবং